ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেকেই আমার চ্যানেলের পক্ষ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব বা চর্চা করব, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আমি রিসেন্ট যে বিষয়ের উপরে ভিডিও করছি বা আলোচনা করছি, যে এডুকেশন সাবজেক্টের যে শিক্ষক নিয়োগ হয়ে থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে এসএলএসটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ করে থাকে, সেটি তিনটি প্রসেসে হয়ে থাকে: ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিএমএসসি। তো যারা মেনলি এডুকেশন সাবজেক্টের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হতে চায়, তাদেরকে এই তিনটি প্রসেসের মাধ্যমে এক্সাম দিতে হয়। তো আমরা যদি রিসেন্ট এই মুহূর্তে সিলেবাস দেখি, তাহলে ওভারঅল একটা সিলেবাসই আমাদের কাছে আছে। তো আমরা যদি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সিলেবাসটি রয়েছে সেটা ফলো করি, তাহলে দেখতে পাবো ইউনিট 8-এ যে বিষয়ের উপরে আমাদেরকে চর্চা করতে হবে বা অধ্যয়ন করতে হবে বা আমাদের জ্ঞানের পরিধিটাকে চর্চা করতে হবে, সেই ইউনিটটি হলো আমাদের ইউনিট 8, বা আমি বলতে চাইছি ইউনিট 8-এ যে বিষয়গুলো চর্চা করতে হবে সেটি হলো মেন্টাল হাইজিন। মেন্টাল হাইজিনের উপরে আমি এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে অনেকগুলো ভিডিও করেছিলাম, সেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব মেন্টাল হাইজিনের উপরে কিছু টপিক, যেগুলো আমি আগের ভিডিওতে মেন্টাল হাইজিন এবং মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করেছি, সেখানে এই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। আজকে আমি মেন্টাল হাইজিনের যে পার্টগুলো আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আলোচনা করব, তোমরা দেখো পিপিটিতে দেখতেই পাচ্ছ। ফার্স্ট আমি আলোচনা করব কনসেপ্ট অফ অ্যাডজাস্টমেন্ট, ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট মেথড অ্যান্ড ডিফেন্স মেকানিজম, ফ্যাক্টরস অফ অ্যাডজাস্টমেন্ট, কনসেপ্ট অফ মাল অ্যাডজাস্টমেন্ট, ডিফারেন্স ফর্মস অফ মাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইম্পর্টেন্স এমসিকিউ। কিছু গুরুত্বপূর্ণ এই টপিকের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা আমি একবারে ইম্পর্টেন্ট শর্ট ইনফরমেশন মানে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বিষয়গুলোকে আমি বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই যে বিষয়টা আমি বলবো যে আজকে যে অ্যাডজাস্টমেন্টের উপরে ভিডিও, এটা শুধু যে আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তা নয়, এডুকেশন সাবজেক্টের এবং এছাড়াও অনেক ক্ষেত্রে আমাদের এটি কাজে লাগে, এবং বিএ এমএ সমস্ত স্তরে আমাদের এই মেন্টাল হাইজিনের জায়গাটি রয়েছে। এবং তাছাড়া আমাদের জীবনের একটা বড় পার্ট অ্যাডজাস্টমেন্ট। তো তাদেরকে বলবো এই ক্লাসটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো একবারে আর সময় বাড়াবো না, আমি একবারে আলোচনার জায়গায় চলে যাচ্ছি, তাই অনেকটা টাইম খেয়ে নিলাম, 2 মিনিট পেরিয়ে গেছে। আচ্ছা, আর একদম সময় নষ্ট করছি না, আলোচনার জায়গায় চলে যাই। তো দেখো, আলোচনা শুরু করছি যে কনসেপ্ট অফ অ্যাডজাস্টমেন্ট। যে আসলে দেখো, আমরা কথায় কথায় বা প্রতিনিয়ত এই কথাটা আমরা ব্যবহার করতে থাকি যে অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না, অ্যাডজাস্টমেন্ট আমার দ্বারা সম্ভব নয়, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিন্তু হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে অ্যাডজাস্টমেন্ট কি, হয়তো অনেকে সেইভাবে বলে উঠতে পারেন। তো আজকে আমরা জানবো যে অ্যাডজাস্টমেন্ট বিষয়টা কি, যেটা আমাদের জীবনের প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই অ্যাডজাস্টমেন্টের সঙ্গে আমরা যুক্ত রয়েছি বা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। তো প্রথমে আমাদের সূচনাটা আমরা একটু দেখে নেব যে ডারউইন, আমরা প্রত্যেকেই কম বেশি নাম শুনেছি। ডারউইন তার স্ট্রাগল ফর এক্সিস্টেন্সি, একটি তত্ত্ব, ডারউইনের স্ট্রাগল ফর এক্সিস্টেন্সি, যাকে বাংলায় বললে অস্তিত্বের জন্য সংগ্রামের তত্ত্ব বা বিবর্তনবাদের তত্ত্ব আমরা বলতে পারি। ডারউইনের যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সি তত্ত্বের মধ্যেই সংগতি বিধানের ধারণাটি সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে। মানে তার যদি তত্ত্বটাকে বোঝা যায়, তাহলেই বোঝা যাবে যে আসলে অ্যাডজাস্টমেন্ট কি। সেই জন্য এই কথাটি ব্যবহার করা হয়েছে। তার মতে মানে ডারউইন বলছেন, প্রাণীকে সর্বদাই তার পরিবেশের সঙ্গে লড়াই করতে হচ্ছে তথা সংগ্রাম করতে হচ্ছে। মানে ডারউইন বলতে চাইছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত প্রাণী আছে তাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে, এবার লড়াই করতে হচ্ছে। এই সংগ্রামটিকেই উনি বললেন যে সঙ্গতি বিধান বা অ্যাডজাস্টমেন্ট। দেখো, আর একটু ক্লিয়ার বলে দিই, হয়তো টাইম বেশি লাগতে পারে, কিন্তু একটু বোঝানোর জন্য আমি বলছি তোমাদেরকে। তো দেখো, উনি বলতে চাইছেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো প্রাণী তার অস্তিত্বকে যদি পৃথিবীর বুকে টিকে রাখতে চায়, যদি না বিলুপ্ত হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? প্রতিনিয়ত সংগ্রাম করতে হবে। যেমন ধরো, আমার আর্থিক সমস্যা রয়েছে, তাহলে আর অর্থ কিভাবে আসবে তার জন্য সংগ্রাম করতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে। তা না হলে আমি কি করবো? ছিটকে যাব। সেরকম ভাবে আমাদের কাছে যা যা চাহিদা, যা যা প্রয়োজন, সেইগুলোর সঙ্গে আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে। এইভাবে উনি ব্যাখ্যা করছেন যে প্রাণীকে সর্বদা কি করতে হচ্ছে? পরিবেশের সঙ্গে, যে যা কিছু পরিবেশ আছে সমস্ত ধরনের পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে। এই সংগ্রামকে উনি বললেন সঙ্গতি বিধান বা অ্যাডজাস্টমেন্ট। দেখো, আমরা বাসে অ্যাডজাস্টমেন্ট করছি, সিট পেতে চাইছি কিন্তু সিট পেলাম না, তার মানে দাঁড়িয়েই যেতে হবে। পার্সোনাল কারে যেতে পারলে ভালো হতো, কিন্তু উপায় নেই, ট্রেনেই যেতে হচ্ছে।
এক এক সময় মাঝরাত্রে দাঁড়িয়ে আছি, যেখানে 20 টাকার ভাড়া টোটো, সেখানে আমি 50 টাকা দিয়ে যেতে হচ্ছে, উপায় নেই। তার মানে খেয়াল করছি বা খেয়াল করো, আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কোনো না কোনো ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করছি, এবং যে সমস্ত মানুষের অ্যাডজাস্টমেন্ট প্রসেস ভালো, সে সবার কাছে প্রিয় এবং পার্সোনালিটি সম্পন্ন হয়। আচ্ছা, নেক্সট জায়গায় আমরা চলে যাব। অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য প্রসেস অফ অ্যাডাপ্টিং টু চেঞ্জ in one's environment and balancing need and obstacles। অর্থাৎ কি বলা হচ্ছে, অ্যাডজাস্টমেন্টকে সঙ্গতি বিধান হলো পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। সমাজ সোসাইটি সবসময় পরিবর্তনশীল, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ সর্বদা পরিবর্তনশীল, তার সাথে খাপ খাইয়ে নেওয়া, এবং যে চাহিদাগুলো আমাদের মধ্যে আসছে, চাহিদা এবং যে বাধাগুলো আসছে তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার পক্ষে। তাহলে অ্যাডজাস্টমেন্ট দেখো, কোনটাকে অ্যাডজাস্টমেন্ট বলছি, যে আমি জানি আমার মতো করে পরিবেশটা হলে ভালো হতো, কিন্তু নেই, তার মানে পরিবেশে খাপ খাচ্ছি। আমার চাহিদাগুলো আসছে যে আমি বাইক কিনি, একটা হেলিকপ্টার কিনে নিই, মানে চাহিদা থাকতেই পারে কারো, তার মানে আমাদের চাহিদাগুলো কি করছি, অ্যাডজাস্ট করছি, যে না আমি পারবো না, আমার এটা দ্বারা সম্ভব না, আমার যতটা সম্ভব আমার স্কুটি কিনাই ঠিক আছে, আমি বড় গাড়ি কিনতে পারবো না। তার মানে আমি যে কোনো চাহিদার সঙ্গে অ্যাডজাস্ট করছি, এবং আমাদের যেগুলো বাধাগুলো আসছে, যেগুলো আমাদের চলার পথে, লক্ষ্যের পথে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য বিধান করছি। তার মানে এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট বা সঙ্গতি বিধান। আমরা একজনের মত দেখে নেব, খুব গুরুত্বপূর্ণ একটি মত। সিভি গুড কি বলছেন? সিভি গুড বলছেন, অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড অ্যাডাপ্টিং মোডস অফ বিহেভিয়ার সুইটেবল টু দ্য এনভায়রনমেন্ট অর দ্য চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট। সিভি গুড কি বললেন? সিভি গুড বললেন, সঙ্গতি বিধান বা অ্যাডজাস্টমেন্ট হলো পরিবেশ বা পরিবর্তিত পরিবেশে উপযুক্ত আচরণ খুঁজে বের করা এবং সেটিকে গ্রহণ করার প্রক্রিয়া। কত মিনিংফুল একটি কথা বলেছেন, দেখো আমরা একটু বুঝে নেব। উনি বলছেন পরিবেশে অ্যাডজাস্ট করছি, এবং সেই সাথে সাথে যে পরিবর্তিত পরিবেশটা পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তিত পরিবেশে কোন ধরনের আচরণ করলে তবে আমি অ্যাডজাস্ট করতে পারবো, সেই উপযুক্ত আচরণ খুঁজে বের করছি। এবং সেটা শুধু আচরণ খুঁজে বের করলে হবে না, আমাকে মনে মনে ভাবতে হচ্ছে যেহেতু পরিবেশ চেঞ্জ হয়েছে, তাহলে আমার আচরণটা আগে যাই থাকে না কেন আমাকে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে অ্যাডজাস্টমেন্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা আমি বলে রাখি তোমাদেরকে, অ্যাডজাস্টমেন্ট আমরা কখনোই এটা বলবো না পারবো না, করতে হবে। তবে এইখানে একটা কথা হয় যে অ্যাডজাস্টমেন্ট দুই ভাবে হয়, কখনো নিজেকে চেঞ্জ করো, কখনো যে উপাদানগুলোর জন্য অ্যাডজাস্টমেন্ট করতে বাধা হচ্ছে সেই উপাদানটাকে চেঞ্জ করে নিতে হবে। তার মানে অ্যাডজাস্টমেন্ট কখনো নিজেকে পরিবর্তন করা, আর কখনো নিজের মতো করে পরিবেশ বা পরিস্থিতি বা উপাদানটাকে চেঞ্জ করা। একটা এক্সাম্পল দিই, কারণ অ্যাডজাস্টমেন্টটা আমি বললাম যে শুধু আমাদের সিলেবাস না, আমাদের জীবনের একটা পার্ট। যেমন ধরো তুমি একটি বাড়ি করতে লেগেছো, তোমার বাড়ি একটা ফাঁকা জায়গাতে বাড়ি হচ্ছে, তোমার আর্থিক সমস্যা রয়েছে, তুমি কি করছো, ছাদ দিতে পারলে না, বাড়িটা কিছু তোলার পরে তুমি টিন বা অ্যাডভেস্টার কিছু ছাউনি দিলে। তো ছাউনি দেওয়ার পরে তুমি দেখছো ভীষণ গ্রীষ্মকালে ভীষণ রোদ লাগছে, গরম লাগছে, তাহলে তোমাকে ভাবতে হবে যে আমার অর্থের টান আছে, আমার টাকা পয়সা নেই, তাহলে গরমেই আমাকে মানাতে হবে, তাহলে নিজেকে মানাও। আর তা না হলে তোমার মনে মনে কিছু পরিবেশটা কিছুটা চেঞ্জ করা যেতে পারে। কিরকম? চারপাশে গাছপালা লাগাও, বা একটু চেষ্টা করে ছাদ ঢালো, বা একটু ইনকাম করে দোতলা বাড়ি করো, বা তুমি এসি লাগাতে পারো। তার মানে কি হলে আমরা পরিবেশটাকে চেঞ্জ করব, নাহলে নিজেকেই চেঞ্জ করে দেবো যে আমার কিছু করার নেই, আমাকে এইভাবেই থাকতে হবে। দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট। আমরা নেক্সট জায়গায় চলে যাব। নেক্সট জায়গাতে আমরা দেখে নেব, বলছে সাম কি ফ্যাক্টরস এফেক্টিং অ্যাডজাস্টমেন্ট। কোন কোন বিষয়গুলো ব্যক্তির অ্যাডজাস্টমেন্টকে প্রভাব বিস্তার করে, কোন কোন উপাদান আমরা খুব সংক্ষেপে দেখে নেব। ব্যক্তিত্ব, একজন ব্যক্তির পার্সোনালিটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার পার্সোনালিটি যেমন হবে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়াটা নির্ভর করবে। কারণ আমরা যদি যে সমাজে যে সোসাইটির মানুষগুলোকে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলি, তাদের দেখবো তাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেস অবশ্যই ভালো। তার মানে একটা গুরুত্বপূর্ণ উপাদান কি অ্যাডজাস্টমেন্টের? ব্যক্তিত্ব। কি বলছে দেখো এখানে, একজন ব্যক্তির জীবনের প্রতি স্বতন্ত্র মানিয়ে নেওয়ার ক্ষমতা তার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। মানিয়ে নেওয়ার ক্ষমতা, ব্যক্তিত্ব যেরকম তার উপরে সে কিন্তু মানানোর ক্ষমতাটা নির্ভর করে, যা তার প্রধান বৈশিষ্ট্য আগ্রহ ও প্রেরণার সাথে সম্পর্কিত। দেখবে যে স্বাস্থ্য যদি তুমি স্বাস্থ্যগতভাবে যদি না ঠিক থাকো, তোমার যদি স্বাস্থ্য না ঠিক হয়, তাহলে তুমি কি করে মানাতে পারবে, কি করে আর পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবে? যেমন হচ্ছে একজন ব্যক্তির স্বাস্থ্য, তাকে স্বাস্থ্যসম্মত হতে হবে। নেক্সট হচ্ছে সম্পর্ক, অন্যদের সাথে সম্পর্ক, সামাজিক সম্পর্ক, প্রতিবেশী, যা কিছু যাদের সঙ্গে আমরা মিশবো, যেগুলো আমার সঙ্গে বা আমার পাশাপাশি যে মানুষগুলো থাকে বা যাদের সঙ্গে আমাদেরকে মিশতে হয়, তাদের সঙ্গে সম্পর্কটা একটা ভালো জায়গা, যেটা কি করে আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেসকে একটা প্রভাবিত করে। নেক্সট মোকাবিলা করার কৌশল, স্ট্রেস আসুক, পরিবর্তন আসুক, চাপ আসুক, যেমনই পরিস্থিতি আসুক, আমার মনে একটা দৃঢ় বিশ্বাস থাকবে, আমি মোকাবিলা করব এবং মোকাবিলার কৌশল খুঁজতে হবে।
মোকাবিলা, সেই পরিস্থিতিকে, সেই সিচুয়েশনটাকে মোকাবিলার কৌশলটাও আমাদের কি প্রভাব বিস্তার করে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে। নেক্সট, অন্যান্য যে সমস্ত বিষয়, লিঙ্গগত একটা বিষয় থাকে মানুষের, যে স্ত্রী পুরুষের, তার ভিত্তিতে অ্যাডজাস্টমেন্ট প্রসেস নির্ভর করে। আত্মসম্মান, তোমার আত্মসম্মান আত্মসম্মানের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রসেস নির্ভর করে। তোমার আত্মসম্মান, দেখবে যাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেস ভালো তাদের আত্মসম্মান ভালো, যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে তাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেস ভালো। যোগাযোগ দক্ষতা, তোমার মধ্যে যত মানুষের সঙ্গে কথা বলতে পারবে, যত ঠিকভাবে মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবে, এই যে যোগাযোগ, যে কমিউনিকেশন, সেটাও অ্যাডজাস্টমেন্টের উপরে নির্ভর করে। কারণ দেখবে যাদের যোগাযোগ ক্ষমতা ভালো তাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেস ভালো। ক্যারিয়ার প্রস্তুতি, কারণ অ্যাডজাস্টমেন্ট করতে গেলে মানে বিষয়টা কি, তোমার ভবিষ্যৎ থাকবে, তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, ক্যারিয়ার যে বিষয়টা থাকে তার উপরে নির্ভর করছে অনেকটা। তাহলে ক্যারিয়ার প্রস্তুতিটাও আমাদের অ্যাডজাস্টমেন্টের সঙ্গে নির্ভর করছে, যে ভবিষ্যতে আমি কেমন ভাবে অ্যাডজাস্টমেন্ট করবো, তার জন্য ক্যারিয়ার প্রস্তুতিটাও দরকার। কাজ জীবনে বিভিন্ন পর্যায়ে, কাজের বিভিন্ন জীবনে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। বার্ধক্যের প্রতি দৃষ্টিভঙ্গি, যে যখন বয়স হবে, এখন তো আমি ইনকাম করছি কিন্তু পরে কি হবে, আমার সঞ্চয় করে রাখতে হবে, মানে এরকম একটা বিষয় থাকে। বার্ধক্যের প্রতি দৃষ্টিভঙ্গিটাও আমাদের অ্যাডজাস্টমেন্টের সঙ্গে নির্ভর করছে। নেক্সট হচ্ছে অন্যদের কাছে সম্মান। অ্যাডজাস্টমেন্ট প্রসেস, অন্যদের কাছে আমরা সম্মান আশা করি, অন্যদেরকে যেমন সম্মান দেয় যারা ভালো অ্যাডজাস্টমেন্ট, যাদের মধ্যে ভালো অ্যাডজাস্টমেন্ট প্রসেস আছে, তারা অন্যকেও সম্মান দেয় এবং অন্য সম্মান পেতেও চায় বা সম্মান পেয়েও থাকে। আমি একটু তাড়াতাড়ি বলছি, এটা খুব একটা বিষয় নয়, আমার নেক্সট পার্ট আরো গুরুত্বপূর্ণ আছে, অনেক লং হয়ে যাবে, তো সেই জন্য আমি এই বিষয়গুলো আলোচনা করছি। অন্যদের কাছ থেকে সম্মান, পরিবেশগত অবস্থা, যে পরিবেশগুলো, ভৌগোলিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, পরিবেশের অবস্থাটাও অনেকটা নির্ভর করে অ্যাডজাস্টমেন্ট। ধরো কোনো একটা জায়গায় আছে, রাজনৈতিক পরিবেশ সবসময় উচ্ছৃঙ্খল, সেখানে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, ভালো লাগবে না। সেই জন্য হচ্ছে পরিবেশগত অবস্থাটাও একটা অ্যাডজাস্টমেন্টের উপরে নির্ভর করে। নেক্সট মেজাজ, যে কোনো ব্যক্তির মেজাজ, যেটা এই যে মেজাজগত দিকটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট। যে তুমি ধরো সবসময় মেজাজি ভাবে আছো, তুমি যেই যা বলছে, সাধারণ কথা বলছে, তুমি তাকে ভীষণ ভাবে বকা দিয়ে দিলে, তাহলে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, সে কিন্তু তোমার কাছ থেকে আর আসবে না, মুখ ফিরে নিতে চাইবে। আমাদের মেজাজগত দিকটাও অ্যাডজাস্টমেন্ট প্রসেসকে প্রভাবিত করে। তো এটা একটা নর্মাল একটা আমাদের বিষয় জানার ছিল। আমরা নেক্সট স্লাইডে চলে যাব, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে বলছে ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্ট। আমরা এখানে দেখে নেব যে ভালো সঙ্গতি বিধানের জন্য কি কি। আচ্ছা, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, আমি পয়েন্ট আকারে লাইনগুলো তোমাদের দরকার হতে পারে, আমি এমনি পয়েন্ট ধরে বিস্তারিত আলোচনা করছি। যাদের প্রয়োজন হবে স্ক্রিনশট নিতে পারবো, পরে তুলে নিতে পারবো, তোমাদের প্রয়োজন মতো এটাকে কাজে লাগাতে পারো। আচ্ছা, আমরা এখন দেখতে চাইছি ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্ট। একটা ভালো উত্তম সঙ্গতি বিধান করতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার, কি কি শর্ত দরকার, সেটা আমরা এখানে জানার চেষ্টা করব। যেমন এখানে আমরা কি দেখব, মানসিক স্থিতিশীলতা। এখানে বলা হচ্ছে মানসিক স্থিতিশীলতা ভীষণ গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল, যে তার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, ইতিবাচক মনোভাব থাকবে, তার উদ্বেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে হতাশা থেকে ফিরে আসতে পারবে। অর্থাৎ এই যে মানসিক স্থিরতা, সেটা ব্যক্তির অ্যাডজাস্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া বা শর্ত। তার মানে আমাদের যাদের মধ্যে মানসিক স্থিতিশীলতা ভালো, তাদের অ্যাডজাস্টমেন্ট প্রসেস ভালো। আরেকটা বিষয়, ভিডিওটা একটু বড় হতে পারে, অনেকগুলো বিষয় একসাথে রেখেছি। তো নেক্সট পয়েন্ট আমাদের দেখো, আত্মসচেতনতা বা আত্মগ্রহণ। নিজেকে সচেতন হতে হবে, আমার শক্তি কতটা, আমার দুর্বলতা কতটা, কোন জায়গায় আমি স্ট্রং, কোন জায়গায় আমার উইকনেস আছে, কোন জায়গায়, সেটা যদি সচেতন থাকো, তাহলে তুমি কি হবে, যে জায়গায় তোমার ঝাঁপিয়ে পড়া উচিত ঝাঁপাতে পারবে, যেখানে ঝাঁপিয়ে পড়া উচিত নয় সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবে, সারেন্ডার করবে। তাই জন্য বলছি আত্মসচেতনতা একটা গুরুত্বপূর্ণ কি না অ্যাডজাস্টমেন্টের শর্ত। নেক্সট হচ্ছে সামাজিক খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। সমাজে সোশ্যালাইজেশন ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি দেখবে সোশ্যালাইজেশন ক্ষমতা ভালো, তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাও ভালো। অর্থাৎ সমাজে যে মানুষজন আছে, আত্মীয় স্বজন আছে, আমার সহপাঠী থাকতে পারে, আমার কলিগ থাকতে পারে, সেই সামাজিক যে জায়গাগুলো আছে সেখানে ভালোভাবে খাপ খাওয়ানোর ক্ষমতাটাও একটা গুড অ্যাডজাস্টমেন্টের শর্ত। তার মানে আমরা বলবো যে সামাজিকভাবে যে ভালোভাবে খাপ খাওয়াতে পারছে, তার অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা ভালো। নেক্সট, সমস্যা সমাধানের ক্ষমতা। আমাদের সামনে তো এখন সমস্যা, টাকা বেড়েছে, মানুষের ব্যাংক ব্যালেন্স বেড়েছে, বাড়ি বড় বড় বাড়ি হচ্ছে প্রত্যেকের, কিন্তু সমস্যা আমাদের কিন্তু বেড়েই চলেছে। শারীরিক রোগ জ্বালা বেড়ে চলেছে, কত রকম চিন্তা, কত রকম সমস্যা। কেউ সমস্যাবিহীন কোনো মানুষের জীবন আছে বলে মনে হয় না, খুঁজে পাওয়া কষ্টকর। তো সমস্যা সমাধানের যে দক্ষতা, সেটা একটা সমস্যা এসছে, সেটা কিভাবে মোকাবিলা করব, সেই সমস্যাটা সঠিক সমাধানের পথ কিভাবে খুঁজবো, সেইগুলো কি একটা ক্রাইটেরিয়া গুড অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে দায়িত্ববোধ।
যে ব্যক্তি দেখবে দায়িত্ববোধ থাকবে, আমি তাকে কথা দিয়েছি, আমার সেটা দায়িত্ব, ফ্যামিলিগত দায়িত্ব, আমার কর্মক্ষেত্রে দায়িত্ব, সব দায়িত্ববোধ যার মধ্যে থাকবে তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা ভালো হবে। তার মানে দায়িত্ববোধটাও একটা ক্রাইটেরিয়া গুড অ্যাডজাস্টমেন্ট বা উত্তম সঙ্গতি বিধানের শর্তের মধ্যে পড়ছে। আমরা নেক্সট জায়গায় চলে যাব। নেক্সট দেখে নেব আরো কতকগুলি আছে। এখানে বলা হচ্ছে ব্যক্তিগত বৃদ্ধি ও উন্নতি, আমাদের যে ব্যক্তিগত দিক তার উন্নতি প্রচেষ্টা, সেটাও কিন্তু একটা আমাদের উত্তম সঙ্গতি বিধানের শর্তের মধ্যে পড়ছে। এখানে বলতে চাওয়া হচ্ছে যার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা ভালো বা যে উন্নত সঙ্গতি বিধানের অধিকারী হবে, তার ব্যক্তিগত বৃদ্ধি এবং তার উন্নতির উপরে অনেকখানি নির্ভর করবে। নেক্সট সহনশীলতা ও নমনীয়তা, সেই ব্যক্তি উত্তম সঙ্গতি বিধানের শর্তের মধ্যে পড়বে বা বৈশিষ্ট্যের মধ্যে পড়বে বা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে যার সহনশীলতা বেশি আছে বা সহনশীল ক্ষমতা আছে বা নমনীয়তা, সে খোলা মনের হবে, সে সবসময় জটিল প্যাঁচ কষবে না মনের মধ্যে, মানে এইরকম একটা মনের অধিকার হবে, নমনীয় ফ্লেক্সিবিলিটি তার মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে মানসিক ও শারীরিক সুস্থতা, সে মানসিকভাবে স্ট্রং হবে, শারীরিক হবে, শুধু দেখতে ফিটনেস বডি বিল্ডার এত এত প্যাক তৈরি করে ফেলছে শরীরে, এটা এটা যেমন দরকার, তার সঙ্গে মানসিকভাবে কতটা সুস্থ, সে মানুষকে নিয়ে কি ভাবছে না, সবসময় মানুষে ভাবছে সব নেগেটিভ খুঁজছে মানুষের, এইরকম দিকগুলো যে শুধু কি নেগেটিভ খুঁজছে না, ভালোভাবে সে ভালো কিছু খুঁজতে চাইছে। মানসিক মানে সঠিক চিন্তা, সঠিক যুক্তি, এর ভিত্তিতে কার্য পরিচালনা করা, তো এটা সুস্থ হতে হবে। নেক্সট হচ্ছে স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা, ফ্রিডম একটা দরকার। আমি যে অ্যাডজাস্টমেন্ট করবো, আমাকে যদি ফ্রিডমই না দেওয়া হলো তাহলে অ্যাডজাস্টমেন্ট কি করে করবো? তাই অ্যাডজাস্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতা, নিজের উপরে নির্ভরশীল হতে হবে, তাহলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। যে পরনির্ভরশীল তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কিন্তু অনেকটা উইক থাকে। নেক্সট হচ্ছে জীবনের সন্তুষ্টি, আমার হলো না, ওর এত বড় বাড়ি, ওর এত বড় গাড়ি, ওর এত বড়, এইটা থাকলে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। যতটুকু আছে তার মধ্যে আমাদের চেষ্টা অবশ্যই করতে হবে, সেখানে থামতে আমি বলছি না, থামতে বলা হচ্ছে না, কিন্তু ওকে দেখে ও কাজ করেছে, ও পেয়েছে, ওকে দেখে ভাবার থেকে তুমি কাজ করো, তুমি পাবে। জীবনে সন্তুষ্টি আনতে হবে, তোমার থেকে হয়তো অনেকে কেউ কিছু পায়নি, তুমি যা পেয়েছো, তুমি বাইক নিয়ে যাচ্ছ, কেউ তো সাইকেল নিয়ে যাচ্ছে, বাইকটা কিনতেও পারেনি এখন অনেকে, তো সেরকম জীবনে একটা সন্তুষ্টি আনতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের কি উত্তম সঙ্গতি বিধানের শর্ত বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আমরা নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ স্লাইডে চলে যাব। এখানে আমরা দেখে নেব, এটা কিন্তু আমাদের সিলেবাসে ভালোভাবে জায়গা দেওয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। মেথডস অফ অ্যাডজাস্টমেন্ট এন্ড হচ্ছে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, যেটাকে আমরা বলছি সঙ্গতি বিধানের বিভিন্ন পদ্ধতি এবং সঙ্গতি বিধানের যে প্রতিরক্ষণ কৌশল মেকানিজম, এই দুটো জায়গা আমরা জেনে নেব। তো এই যে সঙ্গতি বিধানের পদ্ধতির মাধ্যম হয়ে থাকে, সঙ্গতি বিধানের যে পদ্ধতির মাধ্যম হয়ে থাকে, সেটা যথাযথ দুটো মাধ্যম হয়ে থাকে, একটা প্রত্যক্ষ মাধ্যম, একটা পরোক্ষ মাধ্যম, একটা প্রত্যক্ষ মাধ্যম, একটা পরোক্ষ মাধ্যম। প্রত্যক্ষ মাধ্যমটাকে ডাইরেক্ট অ্যাডজাস্টমেন্ট, সরাসরি সচেতন ভাবে, আর পরোক্ষটা কি না একটা যাকে বলা হয় ক্ষণস্থায়ী রূপে। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি, তারপরে আমি পয়েন্টে যাচ্ছি। মেথড অফ অ্যাডজাস্টমেন্ট দুটো প্রসেস, প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। মানে এটা বলতে চাওয়া হচ্ছে একটা মানুষ প্রতিনিয়ত বা প্রত্যেক মানুষ অ্যাডজাস্টমেন্ট যে করছে, সেটা দুটো কৌশলে করছে, একটা প্রত্যক্ষভাবে ডাইরেক্ট, আর একটা পরোক্ষভাবে। প্রত্যক্ষ কোনটা? যখন তুমি তোমার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সচেতন এবং পরিকল্পনা মাফিক তুমি পরিবেশের সঙ্গে মোকাবিলা করছো, অ্যাডজাস্টমেন্ট করছো, তুমি কিন্তু সচেতন, তুমি পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে চাইছো, তুমি মানে প্ল্যানিং মাফিক, এই যে পদ্ধতি, এটাকে বলছে কি প্রত্যক্ষ। আর পরোক্ষ কি বা প্রতিরক্ষণ, অনেক সময় হয় নিজের জানতে অজান্তে শুধুমাত্র সেই মুহূর্তে সেই পরিস্থিতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা চাপা দেওয়ার জন্য নিজের মতো করে সেখানটাকে সাজিয়ে সেই পরিস্থিতিকে সামাল দেওয়াকেই বলছে পরোক্ষ কৌশল সঙ্গতি বিধানের বা প্রতিরক্ষণ কৌশল। প্রতিরক্ষণ কৌশল আমরা সবাই ব্যবহার করি, পরে যখন আলোচনা করবো বিষয়গুলো বুঝতে পারবে। কি বলছে পরোক্ষ কৌশলটা, এটাই মেন দিয়ে আছে যে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। প্রতিরক্ষণ কৌশল কি, আবারও বলছি প্রতিরক্ষণ কৌশল দেখো, যে আমরা এমন কিছু পরিস্থিতি বা সিচুয়েশনে পড়ি, যখন আমরা কি করি যে পরে যা হবে দেখা যাবে, এখন কিভাবে এই পরিস্থিতি থেকে বেরাবো, এখন কিভাবে সামাল দিয়ে যাওয়া যায় সেটাই দেখা যাক, পরে আমি যা হবে দেখা যাবে। তার মানে ক্ষণস্থায়ী রূপে প্ল্যানিং বিহীন শুধুমাত্র সেই মুহূর্তে সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় বা অ্যাডজাস্টমেন্ট করা হয়, তাকে বলছে পরোক্ষ পদ্ধতি বা প্রতিরক্ষণ কৌশল। আমরা এবারে এক এক করে কি করব, ডিফেন্স যে স্টেপগুলো একটু হালকা করে কম করে আলোচনা করে নেব। তো প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের একটা বলে দিই,
তোমরা অনেকেই, আমি যখন এমএসসির জন্য ভিডিও করতাম অনেকেই আমাকে মেসেজ করেছিলে। তো আমি নতুন ভাবে এই ফেব্রুয়ারি মাস থেকে অনলাইনে গাইড দেওয়া শুরু করেছি এডুকেশন সাবজেক্টের, পিএসসি এবং এসএসসি কে টার্গেট করে। তোমরা যদি আমার অনলাইন ক্লাসে জয়েন্ট হতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যে মেসেঞ্জার আছে ওখানে লিঙ্ক করে আমার মানে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি ব্যাচ, অনলাইনে ব্যাচ আমি শুরু করেছি। যদি কেউ যোগাযোগ করতে চাও বা যদি কেউ আমার অনলাইন ক্লাস নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। তোমরা অনেকেই মেসেজ করেছিলে যারা আমার আগের থেকে সাবস্ক্রিপশনে ছিলে, তাই বললাম। আচ্ছা, আর সময় নষ্ট করবো না, একবারে আমি আলোচনা শুরু করছি। প্রত্যক্ষ পদ্ধতি দেখো, প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট অ্যাডজাস্টমেন্ট। এখানে তাহলে বললাম ওটা যে সচেতনভাবে পরিকল্পনা মাফিক আমি সচেতন পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছি। তো এই জায়গাটাকে বলছি, এই এটা 4টে প্রসেস হয়ে থাকে। একটা হচ্ছে উন্নত মানের প্রচেষ্টা, ইনক্রিজিং কি না ট্রায়ালস, আমরা প্রচেষ্টাকে উন্নত করব। তুমি যখন অ্যাডজাস্টমেন্ট করতে যাচ্ছ তুমি সচেতন যে আমি এইভাবে চেষ্টা করছি মানাবার জন্য, মোকাবিলা করার জন্য, কিন্তু হচ্ছে না, তার মানে আমার প্রচেষ্টাটাকে কি করতে হবে, উন্নত মানের প্রচেষ্টা করতে হবে। ইনক্রিজিং মানে যে ট্রায়ালস যেটা দিচ্ছি আমি প্রচেষ্টা করছি সেটাকে উন্নত করতে হবে। তার মানে উন্নত প্রচেষ্টা একটা সংগত বিধানের প্রত্যক্ষ কৌশল। নেক্সট হচ্ছে মেনে নেওয়ার ক্ষমতা। যা হয়েছে যা ঘটেছে আমি মানতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, এরকম নয়। কোনো কোনো সময় আমাকে সচেতন ভাবেই অ্যাডজাস্টমেন্ট করতে গেলে মেনে নিতে হবে। যারা ফ্যামিলি, সংসার, তোমার কি যে কাজের জায়গা সবই কি তোমার মতো হবে? কখনো আমাকে মেনে নিতে হতে পারে, আমার মনের মতো নাও হতে পারে। এই যে মেনে নিচ্ছি, এই মেনে নেওয়ার ক্ষমতাটা সংগত বিধানের প্রত্যক্ষ কৌশল বা পদ্ধতি। নেক্সট আত্মসমর্পণ বা প্রত্যাহার। এই আত্মসমর্পণ কথার অর্থে নিজেকে স্যারেন্ডার করো। যখন তুমি পাচ্ছ না তুমি হাল ছেড়ে, যেমন ধর একটা পুলিশ হচ্ছে মানে যাকে বলবো চোরকে ছোটাচ্ছে, চোর ছুটছে, পুলিশ পিছন দিয়ে বন্দুক নিয়ে ছুটছে, চোর ছুটছে, শেষে কি হয়, যখন চোর দেখছে আমি আর পালাতে পারবো না তখন হাত তুলে দাঁড়িয়ে যায়, মানে বলে না স্যারেন্ডার করো। তখন সেরকম যখন, তার মানে সেই পরিবেশে নাহলে গুলি করবে। তার মানে যখন আমরা কোনো পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না তখন আমাদের বুদ্ধিমানের কাজ কি হবে, আত্মসমর্পণ করা, নিজেকে হার মেনে নেওয়া। নেক্সট হচ্ছে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ, মেকিং সুইটেবল ডিসিশন, অর্থাৎ উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই কাজের জন্য, যে পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে আছি তার জন্য যে যতটা দরকার সেরকম অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেক্সট আমরা পরোক্ষ পদ্ধতি বা প্রতিরক্ষণ, যেটা আমাদের সিলেবাসে ভালোভাবে উল্লেখ আছে, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বলে উল্লেখ আছে সিলেবাসে। এখানে আমরা দেখে নেব। দেখো আমরা অনেকেই জানি, অনেকে কত রকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করি, তার কত রকম নাম আছে। যেমন ধরো অবদমন, প্রত্যক্ষ পরোক্ষ কৌশলের একটা পয়েন্ট অবদমন। এই অবদমন কোন বিষয়টা বলছি? অবদমন কথার অর্থ হচ্ছে মানুষের মনে অনেক রকম ঈদ জনিত কারণে, আমরা ঈদ বলতে আমরা আবার ফ্রয়েডের তত্ত্ব পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। ফ্রয়েড ঈদ ইগো সুপার ইগোর কথা বলেছে। ঈদ হচ্ছে চাহিদা, বাসনা, কামনার প্রতীক। অসামাজিক হোক দেখার দরকার না, আমি পেয়ে গেলেই খুশি, ওকে খুন করে খুশি, তৃপ্তি পেলেও আমি খুশি, মানে এটা ঈদের কাজ। তার মানে এটা ঈদটা হচ্ছে অসামাজিক। অনেক সময় কি করে ঈদ অসামাজিক কাজগুলোকে নিয়ে আমাদের সামনে হাজির হয়। যেমন ধরো অসামাজিকও বলবো না, মানে একটা আবদার। যেমন ধরো একটি মেয়ে বা একটি ছেলে দেখতে পাচ্ছে বাবার আর্থিক অবস্থা খারাপ, তাও সে বন্ধুর বাইক দেখে তার মনে হয়েছে একটা আমি বাইক কিনি। এটা ঈদ চেয়েছে, ওর বাইক আমি দেখেছি, চাহিদা, কামনা, বাসনা। কিন্তু ইগো তাকে কি বলছে যে বাবার এখন অবস্থা ভালো নয়, এখন নেওয়া যাবে না। কি করলো, তার স্কুটি বা বাইক নেওয়ার চাহিদাটা থামিয়ে দিল। মনে মনে কি হলো, আমার যে ইচ্ছেটা তাকে থামিয়ে দিলাম, দমিত করলাম। এগুলো যখন ঘটে থাকে মানুষের মধ্যে তখন তাকে বলছে অবদমন। অর্থাৎ ঈদ যখন তার অসামাজিক চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করতে যায়, ইগো তাকে কি করে বাস্তবসম্মতভাবে থামিয়ে দেয়, এটাকেই বলছে অবদমন। নেক্সট হচ্ছে সহজেই স্বীকার, সিম্পল ডিনাইল, অর্থাৎ যেটাকে বলছে কোনো বিষয়কে সহজে অস্বীকার করা। যে সহজেই স্বীকার বললাম, স্বীকার যদি বলি মিস্টেক করেছি, অস্বীকার। দেখবে আমি আমার লোড নেওয়ার ক্ষমতা নেই, আমার সেটাকে সামাল দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমি সবেতে হ্যাঁ আমি করে দেবো, আমি পারবো, কিন্তু দেখছি সব কাজগুলোকে গুছিয়ে করতে সে পারছে না। সহজেই অস্বীকার করাও অনেক সময় দরকার, যে যেটা আমি পারবো না, যেটা আমার এখন এর বাইরে পড়ছে, তাহলে আমি অস্বীকার করে দিই, ডিনাই করে দিই। তার মানে কি অনেক সময় কি হয়, প্রতিক্ষণ কৌশল, যে সেটাকে এড়িয়ে যেতে হয়, যেটাকে বলছে কি না অস্বীকার করা। সহজে অস্বীকার করাটা হচ্ছে একটা কি না পরোক্ষ পদ্ধতির মধ্যে আমাদের পড়ছে। আমি আবার বলছি ভিডিওটা বড় হতে পারে, আমাদের গুরুত্বপূর্ণ শেষে কিছু প্রশ্নও আছে। আচ্ছা দেখো নেক্সট দেখো প্রত্যাবৃত্তি। প্রত্যাবৃত্তি একটা সংগতি বিধানের প্রতিরক্ষণ কৌশল।
এখানে কি বলছে, অতীতে ফিরে যা। প্রত্যাবৃত্তি কথার অর্থ হচ্ছে অতীতে ফিরে যা, ছোটবেলার কোনো অতীতমূলক ভালো কাজ মনে করে মনে মনে তৃপ্তি। একটা উদাহরণ দিয়েছি। আসলে প্রত্যাবৃত্তি কি? প্রত্যাবৃত্তি হচ্ছে কোনো ঘটনা, কোনো বিষয়, কোনো অতীতের কোনো বিষয়কে মনে করে করে একটা আনন্দ লাভ, একটা তৃপ্তি লাভকে বলা হচ্ছে প্রত্যাবৃত্তি। আমরা এরকম মনে করি ছোটবেলাটা কি সুন্দর ছিল, অন্য এখন একটা ছোট বাচ্চা গাছে চড়তে দেখেছো, তাকে আম পাড়তে দেখছো, ইস আমি যদি ছোট থাকতাম তাহলে গাছে চড়তাম, এই যে মনে মনে তৃপ্তি লাভ করা। আবার ধরো বাড়িতে একটি 5 বছরের ছেলে আর একটি ছোট বাচ্চা জন্ম হয়েছে, তাকে অবশ্যই ছোট বাচ্চার প্রতি একটু যত্ন কেয়ার নিতে হবে, কিন্তু বড় বাচ্চাটি ভাবছে আমাকে মনে হয় মা বাবা ভালোবাসে না। সে কি করবে, ছোট বাচ্চাটি যেমন আচরণ করবে তেমন আচরণ করার চেষ্টা করবে, কেন? মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য। এই রকম বিষয়গুলোকে বলা হচ্ছে প্রত্যাবৃত্তি। নেক্সট, পরিপূরকতা। পরিপূরকতা মানে এক জায়গার ঘাটতিকে অন্য জায়গায় পুষিয়ে দেওয়া। পরিপূরকতা মানে আমি এখানে পাচ্ছি না, কিন্তু অন্য জায়গায় সেই ঘাটতিটা পূরণ করে দেবো। যেমন উদাহরণ, পড়াশোনায় ভালো না হলেও অন্য কিছু ভালো করে দেখানোর প্রবণতা। আমি পড়াশোনায় ভালো নই, আমি খেলাধুলায় বেটার হবো, আমি বড় বিজনেসম্যান হবো, আমি আরো অন্য কিছু দেখাবো। ও পড়াশোনা করে ডাক্তার হয়েছে, স্কুল টিচার হয়েছে, ঠিক আছে, পেশা সবাই সমান, সব পেশায় আমি ওটা পারিনি, কিন্তু আমার ভেতর থেকে যেটা চাইছি আমি অন্য কিছু করে সেই জায়গাটা মেকআপ করার চেষ্টা করব, একবারে বেকার বা কিছু না করে। দেখা যাচ্ছে অপব্যাখ্যান, যেটাকে বলা আছে অন্য রূপে ব্যাখ্যা। নিজের অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করি অনেক সময় আমরা। যেমন পরীক্ষায় ভালো ফল না হলে আমরা এটা একটু মিস্টেক হয়েছে, প্রিয় তো মোটেই হবে না, গৃহ শিক্ষক, আমি টাইপিং মিস্টেক হয়েছে, দুঃখিত। নিজের অপরাধকে ঢাকা দেওয়ার সময় আমরা বলছি প্রাইভেট টিউশন আছে, পার্সোনাল টিউশন দিয়ে আছে, তার মানে অঙ্কে ভালো রেজাল্ট হবে, কিন্তু ভালো ফল হলো না, তখন সে মাকে শোনাচ্ছে, বাবাকে শোনাচ্ছে, আমাকে শেষের দিকে অঙ্কগুলো গৃহ শিক্ষক করায়নি, আমার কিছু ডাউট ছিল রয়ে গেছে। মানে যখন আমার নিজের অপরাধটাকে ঢাকা দেওয়ার জন্য অন্যরকম ভাবে আমরা ব্যাখ্যা করি, সেটাকে বলছি অপব্যাখ্যান। এরকম ভাবেও কিন্তু আমরা কি করি, পরিবেশের সঙ্গে ক্ষণস্থায়ী রূপে অ্যাডজাস্টমেন্ট করি। নেক্সট, অভিক্ষেপণ। অভিক্ষেপণ মানে নিজের কৃতকর্মকে আবার অন্য রূপে ব্যাখ্যা করা। অপব্যাখ্যানের একটা রূপ হচ্ছে অভিক্ষেপণ, অপব্যাখ্যানের একটা রূপ অভিক্ষেপণ, যে প্রজেকশন যেটা। তো এটা হচ্ছে নিজ কৃতকর্মকে অন্য রূপে ব্যাখ্যা করা। যেমন কোন ব্যক্তি নিজে মিথ্যা কথা বলে, সেটাকে তার পরোয়া নেই, মিথ্যা কথা বলে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি আবার অপরকে মিথ্যাবাদী বলে। তার মানে দেখো, আমি যদি মিথ্যে কথা বলি, আমি আমি নিজে মিথ্যা কথা বলি, আমি কি করে অপরকে মিথ্যাবাদী বলবো? তাহলে আমি নিজেও মিথ্যাবাদী। মানে এই রকম বিষয়গুলো, এই নিজ কর্মকে অন্য রূপে ব্যাখ্যা করা। নেক্সট হচ্ছে অভেদীকরণ। অভেদীকরণ মানে নিজেকে কোনো জায়গা থেকে আলাদা না করে তার সঙ্গে যুক্ত করে দেখানো, অভেদীকরণ। এখানে বিষয়টা কি বলছে দেখো, এখানে কোনো ব্যক্তি নিজেকে অন্য একটি দলের সঙ্গে যুক্ত রেখে গর্ববোধ করে এবং অন্তরে তৃপ্তি লাভ করে। কেমন? যেমন ধরো তোমার বাবা কাকু দুই ভাই, তোমার বাবা কৃষকের কাজ করে, চাষবাস করে, তোমার কাকু ভীষণ একটা বড় মাপের অফিসার। তুমি বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছ আর বলছো আমার কাকু অমুক। তোমার বাড়ি কোথায় তুমি জানো না, ওই যে ব্যক্তি উনি আমার কাকু হয়, তুমি কিন্তু বাবার নাম নিচ্ছ না, কারণ তোমার কাকুকে সবাই চেনে। এই যে অভেদীকরণ মানে অন্যের সঙ্গে নিজেকে যুক্ত করে মহান ভাবা। যেমন ধরো পেপারে বেরিয়েছে একটা কোনো স্কুলে, এই স্কুলের মানে খুব একটা ব্যক্তি একজন বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, তখন তুমি বলবে আমি ওই স্কুলের ছাত্র ছিলাম, বা আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তুমি হয়তো সেই প্রতিষ্ঠান থেকে কিছু করতে পারো না সেরকম, কিন্তু তুমি কি বলছো আমি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। এই যে এটাকে বলছে অভেদীকরণ। এরকম করেও আমরা অ্যাডজাস্টমেন্ট করি বা মনে তৃপ্তি লাভ করি। নেক্সট হচ্ছে নিঃসঙ্গতা। নিঃসঙ্গতাও অনেক সময় আমাদের অ্যাডজাস্টমেন্ট মানে প্রতিরক্ষণ কৌশল হিসেবে কাজ করে। অনেক সময় আমরা কোনো জায়গায় থেমে যাই, কোনো মনের ভিতরে কোনো ঝড় ঝঞ্ঝা চললে, কোনো বাধা, কোনো খারাপ কিছু ঘটলে আমাদের মধ্যে আমরা কি করি, নিঃসঙ্গতা অনুভব করি, সকলের থেকে নিজেকে সরিয়ে রাখি এবং সুখ লাভ করতে চাই কিছু দিনের জন্য। এটাও কখনো দরকার অবশ্যই হয়। বেশি দিন নিঃসঙ্গতা হলে সেটা খারাপ জায়গায় যাবে, অ্যাডজাস্টমেন্টের জায়গায় খারাপ হবে, কিন্তু কখনো কখনো আমাদের দরকার হয়। তাই নিঃসঙ্গতা হচ্ছে একটা সঙ্গতি বিধানের পরোক্ষ কৌশল। নেক্সট হচ্ছে সহানুভূতিশীলতা। এখানে অনেকে আশা করে যে আমাকে কোনো ব্যক্তি, কোনো ঘটনা, আমার আর্থিক সমস্যা বা কোনো সমস্যাকে এমনভাবে ব্যাখ্যা করব, সে সহানুভূতি, হ্যাঁ এটা হওয়া দরকার ছিল, এটা তোর সঙ্গে ঘটেছে, এটা সত্যিই ঠিক হয়নি। মানে আমি কোনো ঘটনাকে এমনভাবে অন্যের সঙ্গে আলোচনা করছি এবং তার কাছে একটা সিম্প্যাথি পেতে চাইছি। অনেক সময় না যে সিম্প্যাথি একটা দরকার, মানে এই রকম বিষয়, যে সিম্প্যাথিটাও আমাদের একটা অ্যাডজাস্টমেন্টের প্রতিরক্ষণ কৌশল। আমরা আরো কয়েকটা আছে দেখে নেব। নেক্সট দেখো উন্নতিকরণ। উন্নতিকরণ মানে অনেক সময় দেখবে কিছু অসামাজিক খারাপ আচরণ বা কাজ তাকে ভালো আচরণে পরিণত করা যায়। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, একটা শিশু ছোটবেলা থেকে আক্রমণাত্মক মনোভাব। আক্রমণাত্মক মনোভাব কোথায় লাগে? নিয়ম অনুযায়ী কুস্তিতে, বক্সিং যে রিংটা থাকে তার মধ্যে লাগে, সেখানে আক্রমণাত্মক মনোভাব দরকার। তাহলে তার খারাপ কাজটা, অসামাজিক কাজটা কি? আক্রমণাত্মক। সেটাকে কিসে পরিণত করা হলো? উন্নতি, ভালো জায়গায় নিয়ে যাওয়া হলো।
এরকম ভাবেও সঙ্গতি বিধানে প্রতিরক্ষণ কৌশল ঘটে থাকে। নেক্সট দিবা স্বপ্ন বা অলিক স্বপ্ন, মনে মনে স্বপ্ন, আমি আম্বানি, ওদের এত বড় বিয়ে ঘর হলো, এটা অমুক, ওর বাড়িটা এত, ওই বাড়িটা যদি আমার হতো আমি কি সুন্দর আরামে থাকতাম, ওদের বারান্দায় একটা দোলনা ঝুলানা আছে। তো এই রকম ভাবে মানে কোনো কিছু ভেবে মনে মনে তৃপ্তি লাভ করা, না পাবো না কিন্তু ভেবেই এটা নিয়ে পূরণ করলাম মনে মনে। তো এইরকম দিবা স্বপ্ন বা অলিক কল্পনাও আমাদের হচ্ছে সঙ্গতি বিধানের প্রতিরক্ষণ কৌশল। নেক্সট প্রতিস্থাপন। প্রতিস্থাপনটা কি? এই কৌশলের মাধ্যমে ব্যক্তি তার অনুভূতিগুলিকে অন্যের উপর প্রতিস্থাপিত করে। নিজের অনুভূতি, নিজের আবেগ, ভালো লাগা খারাপ লাগাকে অন্যের মধ্যে, যেমন ভালো কিছু করলে অন্যের সঙ্গে এসে শেয়ার করা, আবার খারাপ লাগা করলেও সেটা অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করা। যেমন বিদ্যালয়ে শিক্ষক বকা দিয়েছে, বাড়িতে এসে বোনকে মারামারি করছে, শিক্ষককে তো বলার উপায় নেই, বা শিক্ষকের বেদ ছাড়িয়ে নিয়ে শিক্ষককে মারা যাবে না, বা শিক্ষককে আমি কিছু বলতে পারলাম না, ঘরে এসে মাকে বকছি বা বোনকে বকছি, বোনকে মারামারি করে দিলাম, এইরকম একটা বিষয়। তো এটা হচ্ছে প্রতিস্থাপন। তো এইগুলো হচ্ছে আমাদের জায়গা। তো এখনো পর্যন্ত যতদূর পড়ালাম এগুলো দেখো, এগুলো শুধুমাত্র আমাদের সিলেবাসের মোকাবিলা হবে না, আমাদের জীবনে একটা পার্ট এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নেক্সট জায়গায় চলে যাব, আরেকটি স্লাইড আছে, তারপরেই আমার যে একটি স্লাইড আছে, তারপরে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিছু আলোচনা করব। আচ্ছা, হয়তো একটু 30 মিনিট হয়ে গেছে, একটু লং হতে পারে, দুঃখিত, কারণ বিষয়টা অনেকটাই রেখেছি আজকে। আর ইউনিট 4 এর কিন্তু আমি এইভাবে 5টি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, যারা দেখোনি তাদের আমি এক দুটো ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। পুরো 4 ইউনিট কমপ্লিট হয়ে গেছে, গুরুত্বপূর্ণ মানে কি ইনফরমেশন যাকে আমরা বলতে পারি। আচ্ছা, নেক্সট আমরা মাল অ্যাডজাস্টমেন্ট একটু দেখে নেব। সঙ্গতি বিধানের ঠিক উল্টো রূপটাকে আমরা বলবো মাল অ্যাডজাস্টমেন্ট বা অপসঙ্গতি। সঙ্গতি বিধান যদি মানিয়ে নেওয়া হয়, অপসঙ্গতি মানাতে না পারা। সঙ্গতি বিধান যদি সমাজমূলক কাজ হয়, মাল অ্যাডজাস্টমেন্ট সমাজ বিরুদ্ধ কাজ। সঙ্গতি বিধান যদি খাপ খাইয়ে নেওয়া হয়, অপসঙ্গতি খাপ খাওয়াতে না পারা। তাহলে এইরকম একটা ব্যাখ্যা কি বলছে দেখো, মাল অ্যাডজাস্টমেন্টের বাংলা অর্থ হলো অসামঞ্জস্যতা বা খাপ খাইয়ে নিতে না অক্ষমতা, যেটাকে আমরা সোজা কথায় অপসঙ্গতি বলতে পারি। এটি এমন একটা অবস্থা যেখানে কোনো ব্যক্তি তার পরিবেশ বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে না, যার ফলে সে সামাজিক, মানসিক, আচরণগত সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি সম্পর্ক, কাজ ও শিক্ষাক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে, মানসিক চাপ বা ব্যাধির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তার মানে এটা এমন একটা অবস্থা, অ্যাডজাস্টমেন্ট যেমন সকলকে মানিয়ে নিয়ে চলছে, খাপ খাইয়ে নিয়ে চলছে, এখানে ঠিক উল্টোটা, মানে এমন একটা ব্যক্তির অবস্থা যার দ্বারা সে সমাজ বিরুদ্ধ কাজ করছে, সে খাপ খাওয়াতে পারছে না পরিবেশের সঙ্গে, কাজের জায়গায়, তার গৃহ, তার স্কুল, যে কোনো ক্ষেত্রে, এবং মানসিক চাপ এবং ব্যাধির শিকার হচ্ছে। এরকম অবস্থা প্রত্যেক মানুষেরই আছে। অ্যাডজাস্টমেন্ট যেমন করতে হচ্ছে, মাল অ্যাডজাস্টমেন্টও সবার মধ্যে আছে, কিন্তু কম বেশি। যাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বেশি তাদের মাল অ্যাডজাস্টমেন্ট কম, যাদের মধ্যে মাল অ্যাডজাস্টমেন্ট বেশি তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কম, কিন্তু কম বেশি প্রত্যেকের মধ্যেই আছে। তাহলে মাল অ্যাডজাস্টমেন্ট বলতে আমরা এটা বুঝলাম। আমরা একটা সংজ্ঞা দেখে নেব, ক্রো অ্যান্ড ক্রো কি বলছে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। অপসঙ্গতি হলো ব্যক্তির অতৃপ্ত চাহিদা থেকে সৃষ্ট সেই আচরণ যা ব্যক্তির বিকাশকে ব্যাহত করে। আমাদের মনে একটা চাহিদা জাগলো, সেই চাহিদা বা সেই অতৃপ্ত চাহিদা যেটা পূরণ হলো না, তার দ্বারা আমি একটা অস্থিরতা, আচরণ, একটা অস্বাভাবিক আচরণ করব এবং ব্যক্তির বিকাশে ব্যাহত করছি, সেটাকে কি বলছে? অপসঙ্গতি। দেখো, মানুষের মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনটে মৌলিক চাহিদা, কিন্তু ধরো এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে যদি কোনো একটা মৌলিক চাহিদার ঘাটতি হয়, তাহলে সেই আচরণ ব্যক্তির বিকাশকে কি করতে পারে? ব্যাঘাত ঘটাতে পারে। ব্যক্তির বিকাশকে কি করতে পারে? ব্যাঘাত ঘটাতে পারে ব্যক্তির বিকাশে। কারণ আমাদের যদি খেতে না পায়, পোশাক না পায়, একটা বাসস্থানের জায়গা না থাকে, তাহলে কি হবে? সে তখন চুরি করতে চাইবে, সে অস্থির হয়ে কি করবে খুঁজে পাবে না, তখন তার দ্বারা সে কি করবে? অসামাজিক কাজে জড়িয়ে পড়বে, অসামাজিক কাজ করতে থাকবে। এই যে বিষয়টা, এটাকে বলছে যে অপসঙ্গতি, মানে একটা অসামাজিক কাজগুলোকে আমরা বলবো অপসঙ্গতি। আমরা নেক্সট এতে চলে যাব। নেক্সট আমাদের যে জায়গা আছে এখানে স্লাইডে আমরা দেখে নেব। এখানে বলছে ডিফারেন্স ফর্মস অফ মাল অ্যাডজাস্টমেন্ট। ডিফারেন্স মানে কোন কোন নামগুলোকে বা কোন কোন আচরণগুলোকে আমরা এখানে বলবো যে এটা হচ্ছে মাল অ্যাডজাস্টমেন্ট বলবো, কোন আচরণ বা কোন রূপগুলোকে। যেমন ধরো বদ হজম, আমাদের মধ্যে যে বদ হজমগত দিক থাকে সেটাকেও বলা হচ্ছে কি? মাল অ্যাডজাস্টমেন্ট বলা হচ্ছে। তারপরে আমাদের বলা হচ্ছে নেতিবাচক মনোভাব। যে কোনো মানুষের মধ্যে যদি নেতিবাচক, যে একটা লোক মানুষ কি করেছে তার ভালো দিকটাকে বিচার না করে
ও এটা, ও এরকম করেছে, ওর এটা করা দরকার ছিল, কেন সে ভালো কি করছে সেটা কেন খুঁজবো না? তার মানে যখন আমাদের মধ্যে নেতিবাচক মনোভাব থাকবে বেশি করে, সেটাও কি মাল অ্যাডজাস্টমেন্টের একটা রূপের মধ্যে পড়ছে। বদ মেজাজ, বদ হজম বললাম নাকি? তো ভীষণ তোমরা হাসবে, মানে দুঃখিত, বদ মিস্টেক করলাম না তো, বদ মেজাজ, বদ হজম বলেছি মনে হচ্ছে, সরি, বদ মেজাজ। বদ মেজাজ একটা গো মেরে থাকা, ওটা কারোর সঙ্গে এটা কেউ কথা বলছে, ওর সঙ্গে কেন কথা বলবো, এটা 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 অন্যরকম মাইন্ডে থাকা। বদ মেজাজ একটা অপসঙ্গতির আমাদের রূপ। নেতিবাচক মনোভাব, সবসময় নেগেটিভ বা নেতিবাচক ভাবা, সবকিছুতে ভালোতেও নেগেটিভ খুঁজবে এরকম মানুষ থাকে। স্কুল পালানো, স্কুলে একটা নির্দিষ্ট সময় বা স্কুল ছুট যেগুলো, সেগুলো একটা অপসঙ্গতিমূলক আচরণ। অর্থাৎ স্কুলে যখন অ্যাডজাস্টমেন্ট করতে পারে, অ্যাডজাস্টমেন্ট করতে না পারলে স্কুল পালাবে, স্কুলে ভালো না লাগলে স্কুল থেকে পালাবে। তো এটাও হচ্ছে একটা অপসঙ্গতিমূলক আচরণের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে আক্রমণ প্রবণতা। কোনো এমন কিছু কারণ ছাড়াই বা সামান্য কারণে অন্যের উপরে আক্রমণ করাকেই বলা হচ্ছে আক্রমণ প্রবণতা। এরকম অনেকেই ব্যক্তি আছে, কথা বলছে বন্ধুর সঙ্গে বা কোনো কারোর সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে তার গায়ে হাত তুলে দিবে। এরকম মানুষ থাকে না, যে হঠাৎ করে গায়ে হাত তুলে দেয়? এই যে প্রবণতা, এটা আক্রমণাত্মক প্রবণতা। এটা হচ্ছে কি, তুমি কথা বলো, কথা বলে মীমাংসা করো, তুমি গায়ে হাত তুলে দেবে? এই যে এরকম কিছু থাকে। বা ধরো সহপাঠীদের ক্লাসরুমে বসে আছে, কোনো একটা স্টুডেন্ট দেখবে একটা আক্রমণাত্মক মনোভাব থাকে, সামান্য কিছু কারণে সবাইকে মারধর করে দিল। এই যে এগুলো বলা হচ্ছে অপসঙ্গতির একটা রূপ। নেক্সট হচ্ছে মিথ্যা ভাষণ। সারাক্ষণ এমন মিথ্যা কথা বলবে, মিথ্যা কথাটা কেমন হয় বলবে যেন মানে সত্যটাই মিথ্যে হয়ে যাচ্ছে, মানে এই মিথ্যে ভাষণ যেটা। নেক্সট হচ্ছে মারামারি ও ঝগড়া করা। যখন মারামারি করে বা ঝগড়া করে, সেটাও আমাদের, মারামারি করাটাও ঠিক নয়, ঝগড়া করাটাও ঠিক নয়, এই মারামারি ঝগড়া করা এটা হচ্ছে অপসঙ্গতির রূপের মধ্যে পড়ছে। নেক্সট চুরি করা। চুরি করা মোটেই খারাপ নয়, খারাপ নয় না, চুরি করা বলছে যে চুরি করতে হয় বড় কিছু চুরি করো, মানে এরকম বিষয়টা নয়। এরকম চুরি তো করছে, আগে ঘর ডাকাতি হতো, এখন কি ব্যাংক ব্যালেন্স, সাইবার ক্যাফ, বড় বড় হ্যাকার, বড় বড় ব্রেনি লোক চুরি করছে। তো মোটামুটি চুরি করা, অন্যকে বিপদে ফেলা, এইগুলো কি অপসঙ্গতির রূপের মধ্যে পড়ছে। চুরি করাটা একটা অপসঙ্গতিমূলক আচরণের মধ্যে পড়ছে। নেক্সট যৌন অপরাধ। যৌনগত অপরাধ বা যৌন ক্রাইমে অনেকে জড়িয়ে যায়, একটা যেটাকে বলা হয় কৈশোরকালীন বা বয়ঃসন্ধিকালীন একটা বড় জায়গা তৈরি হয়, খারাপ জায়গা, যেখানে অনেক শিশু বা ব্যক্তি এই যৌন অপরাধের দরুন অপসঙ্গতির শিকার হয়। দেখা হচ্ছে শয্যামূত্র ভাব, যে শয্যামূত্র ভাব যেটা থাকে, এটাও একটা অপসঙ্গতিমূলক আচরণ, যে শয্যামূত্র ভাব থাকে ফিজিক্যাল কন্ডিশনের ভিত্তিতে। নেক্সট হচ্ছে অপসরণ। অপসরণ, নিজেকে সবসময় সরিয়ে রাখা, এই যে দিকটা, কোনো কিছুতে নিজেকে কাজে অ্যাক্টিভ না রাখা, এ থেকে সরিয়ে রাখা আমাদের যে দিকটা থাকে। নেক্সট হচ্ছে ভীরুতা। কোনো কিছুতেই হবে না, ও কি ভাববে, একটা নার্ভাসনেস, ভীষণভাবে নার্ভাসনেস ফিল করা, মানে এই যে ভীরুতাগত দিকটা, এটাও আমাদের অপসঙ্গতির রূপের মধ্যে পড়ছে। আরো একটু বড় করলে ভিডিওটা আরো অনেকগুলো বিষয় একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম। তো মোটামুটি যে কি ইনফরমেশন বা আলোচনার বিষয়টা আমি শেষ করলাম। এবারে আমি নেক্সট চলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ আমাদের কয়েকটা প্রশ্ন দিয়েছে, আমি আবার এমসিকিউ আলোচনা করব আজকে। দেখি এর ভিত্তিতে কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করা যাক। অবশ্যই তোমাদের যতটা আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর একটু কমেন্ট সেকশনে জানাবে। আর ওই বললাম আমি যে অনলাইন গাইড শুরু করেছি, যদি তোমরা কেউ অনলাইন আমার গাইড নিতে চাও, ফেব্রুয়ারি থেকে শুরু করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আর এ করবো না, আমি 10টি প্রশ্ন বা 12টি প্রশ্নের মতো রেখেছি, আমি আলোচনা করে নেব। আচ্ছা দেখো, ফার্স্ট প্রশ্ন আজকের, নিম্নলিখিত কোনটি সঙ্গতি বিধানের শর্তের মধ্যে পড়ে না? 4টি অপশন আছে, কোন অপশনটি সঙ্গতি বিধানের যে শর্ত তার মধ্যে পড়ে না? দেখো, আমরা যদি সঙ্গতি বিধানটা বুঝতে পারি ভালো, তাহলে কিন্তু বুঝতে পারবো। এক হচ্ছে মৌলিক চাহিদার পরিতৃপ্তি। আচ্ছা, মৌলিক চাহিদার পরিতৃপ্তি তো দরকার সঙ্গতি বিধানের জন্য, তাহলে এটা কেন হবে? বাস্তব সচেতনতা, প্রাক্ষবিক ভারসাম্যহীনতা, নিজের শক্তি সামর্থ্য সম্পর্কে সচেতনতা। তাহলে দেখো কোনটি পড়ে না বলেছে, মৌলিক চাহিদা, খাদ্য বস্ত্র বাসস্থান ভীষণ দরকার, বা আমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো দরকার, তবেই তো অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। তার মানে এটা তো পড়ছে, এটা হচ্ছে না। বাস্তব সচেতন হতে হবে, বর্তমান সময়ের সঙ্গে বাস্তবের সঙ্গে সচেতন হতে হবে, এটাও পড়ছে। নিজের শক্তি সামর্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, এটাও পড়ছে। শুধু যেটা পাক্ষবিক ভারসাম্যহীনতা, অর্থাৎ যেটাকে বলতে চাওয়া হচ্ছে যে সে তার রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, অহংকারকে কন্ট্রোল করতে পারছে না, সেই প্রাক্ষবিক ভারসাম্যহীনতা এর মধ্যে পড়ছে না। নেক্সট আমরা দেখে নেব, শিক্ষার্থীদের অভিযোজনকে অর্থাৎ সঙ্গতি বিধানকে সমর্থন করার ক্ষেত্রে শিক্ষকের অন্যতম প্রধান ভূমিকা কি? শিক্ষার্থীদের অভিযোজনকে বা সঙ্গতি বিধানকে সমর্থন করার ক্ষেত্রে বা তার
অ্যাডজাস্টমেন্ট প্রসেসকে ভালো করে বাড়ানোর জন্য শিক্ষকের ভূমিকা কি দেখব? প্রধান ভূমিকা, ব্যক্তিগত সমস্যাগুলি বিবেচনা না করে শুধু একাডেমিক বিষয়ের উপরে মনোযোগ দেওয়া, এটা তো হতে পারে না শুধু ব্যক্তিগত, কারণ শিক্ষার্থী ব্যক্তিগত সমস্যায় ভুগছে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া দরকার। কারণ টিচার শুধু যে পড়াশোনা বা সিলেবাস কেন্দ্রিক ইনফরমেশন দেবে তা নয়, টিচার ইজ এ গাইড। আচ্ছা, নেক্সট আমরা দেখব শ্রেণীকক্ষে শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নিয়ম প্রয়োগ। শৃঙ্খলাটাকে আনার জন্য অভিযোগ করতে পারছে না, অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, কড়া নিয়ম করে দাও, সেটা আরো প্রেসার ক্রিয়েট হবে, তাহলে এটাও হচ্ছে না। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের মানসিক সহায়তা প্রদান করা ও তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করা, এটা একটু হতে পারে। ব্যক্তিগত পরিস্থিতির চেয়ে দলগত চাহিদাকে অগ্রাধিকার, ব্যক্তিগত এটাও হতে পারে না। যেটা হতে পারে শিক্ষকের কাজ যেটা হবে সেটা কি হবে না, আমাদের শিক্ষার্থীর মানসিক সহায়তা প্রদান করা, শিক্ষার্থীদের এবং তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করা। তার মানসিক সহায়তা, তাকে কোথায় ফ্রাস্ট্রেশনে ভুগছে, কি অন্তর্দ্বন্দ্বে ভুগছে, তাকে সহায়তা প্রদান করা এবং ব্যক্তিগত চ্যালেঞ্জকে মোকাবিলা করা। আমরা নেক্সট আর যে প্রশ্নগুলি আছে সেখানে চলে যাব। আমরা 3 প্রশ্ন দেখে নেব। অস্তিত্বের জন্য সংগ্রাম তত্ত্বটি নিম্নলিখিত কার? আমি কিন্তু প্রথমেই শুরু করেছিলাম অ্যাডজাস্টমেন্টের সময়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সি, যার বাংলাটা আমি বলেছিলাম অস্তিত্বের জন্য সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সি, এটি কার? অ্যারিস্টটল, ডারউইন, জন ডিউ, কার্ল মার্কস। তাহলে এটি হচ্ছে ডারউইনের, এক গুরুত্বপূর্ণ একটি। এর সঙ্গে কোন দর্শনের মিল আছে? ওয়েস্টার্ন দর্শন, প্রকৃতিবাদী দর্শন, এটা মনে রাখবে যে এটা প্রকৃতিবাদী দর্শনের সঙ্গে কার তত্ত্বের মিল আছে? ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম। আচ্ছা, নেক্সট মনসমীক্ষণ মডেল, যেটা আমরা মনসমীক্ষণ তত্ত্ব বলে থাকি, মডেল বললে হয়তো অন্যরকম ভাবতে পারি। এল্ডার, ফ্রয়েড, আইজ্যাক আর আলফোর্ড। তো এটি হচ্ছে ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড। ইগো, সুপার এগো, মনের যে 3টি ভাগ, চেতন, প্রাকচেতন, অবচেতন এবং লিবিডো যে ভাগ, এগুলো সবই কার? না, ফ্রয়েডের মনসমীক্ষণ মডেল বা মনসমীক্ষণ তত্ত্বের ভাগ। নেক্সট আমরা স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে কি বলা আছে দেখো, ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী নিম্নলিখিত কোন সত্তাটি সুখ ভোগের নীতি উপর প্রতিষ্ঠিত? দেখো, ফ্রয়েডের তত্ত্ব যদি সংগঠনগুলোকে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা দেখতে পাবো ফ্রয়েডের তত্ত্বে ইগো, সুপার ইগো, এই 3টেকে ভাগ করা হয়েছে। মেনলি লিবিডো আছে, যৌনগত যে দিক নিয়ে বা আলোচনা করা হয়েছে, যৌনের যে পর্যায়গুলো নিয়ে, যৌন বিকাশের পর্যায় নিয়ে, সেটাকে লিবিডোর জায়গার মধ্যে পড়া হচ্ছে। তো এখানে সুখ ভোগের নীতি, আমি পেয়ে গেলেই খুশি, সেটা আমি আগে পড়ানোর সময় বলেছি, অন্যকে খুন করে যদি খুশি হয় তাতেও খুশি। তার মানে এটা কার কাজ? এটা ঈদের কাজ। ঈদ অসামাজিক কাজে জড়িয়ে সবসময়, মানে সবসময় চাহিদা, কামনা, বাসনা নিয়ে পড়ে আছে, সেটা কার কি ক্ষতি হলো, কে কি পেয়েছে আমার দেখার দরকার নেই, আমি কি পেয়েছি সেটাই বিষয়। তো সুখ ভোগের নীতি অনুসরণ করে ঈদ, আর ইগো সেটাকে কন্ট্রোল করে, যদি কাজটা থেকে অসামাজিক সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, আর দুটোর ভিতরে যখন দ্বন্দ্ব লাগে তখন সেটাকে ভারসাম্য ব্যালেন্স করে, সেটা হচ্ছে সুপার ইগো। নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে না? আমি প্রতিরক্ষণ কৌশল কিন্তু সবই আলোচনা করেছি, কোনটা প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে না খেয়াল করো, এখানে কিন্তু একটু কনফিউজ আছে। প্রত্যক্ষ, পরোক্ষ, আমি বলছি প্রতিরক্ষণ, প্রতিরক্ষণ কৌশলটা কোনটা? অ্যাডজাস্টমেন্টের পরোক্ষ কৌশল, তাহলে কোনটা পড়ছে না? অবদমন, অবদমন কিন্তু পড়ছে, অপব্যাখ্যান পড়ছে, আত্মসমর্পণ, নিঃসঙ্গতা। আমি কিন্তু যেটা দেখেছিলাম যে প্রতিরক্ষণ কৌশলে আত্মসমর্পণটা কিন্তু ছিল না, এটা ছিল সংগতি বিধানের প্রত্যক্ষ কৌশলে আত্মসমর্পণ, স্যারেন্ডার করে নাও। তো এটা হচ্ছে 6-এর অ্যান্সার সি। আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট হচ্ছে কোন খ্যাতিমান স্কুলের ছাত্র হিসাবে গর্ববোধ করা এবং তৃপ্তি লাভ করা। এখানে দেখো, এখান থেকে আমি দিয়েছি যে ডিফেন্স মেকানিজমের জায়গা, উদাহরণ তুলে ধরেছি, বলতে হবে আমাদেরকে এখানে। কোন খ্যাতিমান স্কুলের ছাত্র হিসাবে গর্ববোধ করা, সরি, কোন একটা খ্যাতিমান স্কুলে, আমি কিন্তু আলোচনা করেছি স্কুলের ছাত্র হিসেবে নিজে গর্ব করা, আমি এই ইউনিভার্সিটি এই স্কুলের ছাত্র ছিলাম, ও তৃপ্তি লাভ করা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে? পরিপূরকতা, অভেদীকরণ, প্রতিস্থাপন, উন্নতিকরণ। এই প্রশ্নটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, যেহেতু আলোচনা করলাম, তোমরা এই জায়গা পর্যন্ত যারা আসবে অবশ্যই যারা পুরোটা ভিডিও দেখবে তারা উত্তর দিতে পারবে, তারা কমেন্ট সেকশনে এই 7-এর প্রশ্নের উত্তরটা দেবে। প্রশ্নটা হচ্ছে কোন খ্যাতিমান স্কুলে, আমি প্রশ্নটা একটু আলোচনা করে দিচ্ছি। কোন একজন স্টুডেন্ট, আমি কিছু করতে পারছে না সেরকম বলছে, আমি এই ইউনিভার্সিটির টিচার ছিলাম, এই স্কুলের টিচার ছিলাম, সেই স্কুলের সঙ্গে নিজেকে যুক্ত করে গর্ববোধ করা বা তৃপ্তি লাভ করা, এটা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে? পরিপূরকতা, অভেদীকরণ, উন্নতিকরণ, প্রতিস্থাপন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 8-এর প্রশ্নটা আমরা দেখে নেব। নাগাল না পেয়ে আঙুর ফল টক, শিয়াল বলে না যে আঙুর ফলটা টক, পারতে পারিনি,
সেটা বলছে না যে আঙুর ফল টক, কিন্তু উনি শিয়াল রাজা যে পারতে পারছে না তাই টক বলে চালিয়ে দিচ্ছে, যে টক সেরকম আমার কথা বলি না, হ্যাঁ ওই জন্যই আমি করিনি, কিন্তু সে তার দ্বারা হয়নি। অথবা পরীক্ষায় অকৃতকার্য হয়ে বলছে প্রশ্নপত্র ভীষণ কঠিন ছিল তাই পারিনি, কিন্তু সে পড়াশোনা করেনি তাই বলছে প্রশ্নপত্র কঠিন ছিল। এরকম দাবি করা কোন ধরনের প্রতিরক্ষণ কৌশলের মধ্যে পড়ে? অবদমন তো মোটেই নয়, অপব্যাখ্যান, উন্নতিকরণ, প্রতিস্থাপন। এটা হচ্ছে অপব্যাখ্যান। সে কি করছে? অন্য রূপে ব্যাখ্যা করছে, সঠিকটাকে ব্যাখ্যা না করে অন্য, সেটা হচ্ছে অপব্যাখ্যান। আমরা নেক্সট এতে চলে যাব। আর দেখো আমার এই চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশন সাবজেক্ট বিশেষত, পরে অন্য কিছু নিয়ে আরো কিছু করার চিন্তা ভাবনা আছে। মোটামুটি এখন তার এডুকেশন সাবজেক্টের উপরে এবং এডুকেশনাল স্টোরি আমি কিছু তুলে উপস্থাপন করি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রিপশন করোনি। আর দুটি প্রশ্ন আমরা আলোচনা করে নেব। 9 প্রশ্ন দেখো, 9 বলছে নিম্নলিখিত কোনটি অপসংগতিমূলক আচরণের মধ্যে পড়ে? কোনটি অপসংগতিমূলক আচরণের মধ্যে পড়ে? চুরি করা, ভীরুতা, আক্রমণাত্মক মনোভাব, উপরের সবগুলি। কোনটি অপসংগতিমূলক আচরণের মধ্যে পড়ে? চুরি করা পড়ে, ভীরুতা পড়ে, আক্রমণাত্মক মনোভাব। আমি তো এই পড়ালাম, এই আলোচনা করলাম, তাহলে অপশন ডি সবগুলি হচ্ছে আমাদের। আর অবশ্যই 7-এর যে প্রশ্ন হোমওয়ার্ক কিন্তু কেউ মিস করবে না। আচ্ছা 10-এর, ক্ষণস্থায়ী রূপে কোনো পরিবেশে বা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য যে ব্যক্তি যে কৌশল অবলম্বন করে তা হলো, আমি কিন্তু আলোচনা করেছি, ক্ষণস্থায়ী রূপে প্ল্যানিং বিহীন পরিস্থিতিটাকে শুধুমাত্র সেই মুহূর্তে মোকাবিলা করার জন্য যে ধরনের কৌশল অবলম্বন করা হয় অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, সেটা কি? সঙ্গতি বিধান বলবো, অভিযোজন বলবো, প্রতিরক্ষণ কৌশল বলবো, যুক্তি বিশ্লেষণ বলবো। দেখো এগুলো সবই অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ছে, সঙ্গতি বিধান। কিন্তু মেনলি কি বলবো, যেহেতু 3টে ভাগ আলোচনা করেছি এবং মেন কোড যেহেতু প্রশ্নের উত্তরে আছে, সেটা আমরা অবশ্যই কি বলবো? প্রতিরক্ষণ কৌশল বলবো। যখন ক্ষণস্থায়ী রূপে শুধু সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য বা এড়িয়ে যাওয়ার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট করি। তো মোটামুটি আজকের আমাদের ভিডিও বা আলোচনা শেষ হলো। এখনো এই ইউনিট 8 মেন্টাল হাইজিন উপরে আরো 3টি ভিডিও লাগবে, তোমরা পরপর দেখবে। সাবস্ক্রিপশন করা থাকলে তোমাদের কাছে চলে যাবে, নোটিফিকেশন অন করে রাখতে পারো। আর ইউনিট 4 এর সব আলোচনা করেছি, বাকি এইভাবে সমস্ত ইউনিট আমরা টার্গেট রাখছি আমরা আলোচনা করার। আর তোমাদের কোনো ইউনিটের উপরে যদি আগে ভিডিও বানাতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।